গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সায়ন স্যার আপনাদের ফিন্যান্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে অগ্নি বীমা চ্যাপ্টারটি শেষ করেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব আপনাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বইয়ের শেষ চ্যাপ্টার 14 নম্বর অধ্যায় বিবিধ বীমা। তো এইখানে এই চ্যাপ্টারে আসলে আমরা কোনো স্পেসিফিক বীমা না, বেশ কয়েকটি বীমা নিয়ে এখানে কথাবার্তা বলা হবে। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আমি আমার সেশনটি শুরু করছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আজকে আমরা আলোচনা করব যানবাহন বীমা, দুর্ঘটনা বীমা, ডাকাতি বীমা। এই তিনটা বীমা নিয়ে আলোচনা করে আপনাদের কিছু প্রশ্ন বাড়ির কাজ আকারে দিয়ে দেওয়া হবে। এবং আপনারা সবাই জানেন যে কলেজ থেকে আপনাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের বাড়ির কাজগুলো একটা দিনে এসে কলেজে জমা দিয়ে যেতে হবে। তো আপনারা সবগুলো বাড়ির কাজ আজ এখন যতগুলো হবে সবগুলো বাড়ির কাজ বাসায় করে যত্ন সহকারে রেখে দিবেন, যাতে আপনারা জমা দেওয়ার দিন এসে সবগুলো জমা দিয়ে যেতে পারেন। তো আমি আজকের লেকচারটি শুরু করি। তো প্রথমে যানবাহন বীমা, অর্থাৎ কোনো যানবাহন আপনার বাস, ট্রাক, গাড়ি, এগুলার যেই বীমা সেটাই হলো যানবাহন বীমা। তো যানবাহন বীমা মধ্যে চালকের অসতর্কতা বা অসাবধানতায় অথবা আগুনের, গাড়িতে যদি আগুন লাগে এই ধরনের, বা পথচারী বা যাত্রীর জীবন নাশ, এর বিপরীতে যেই বীমাটা সেটাই যানবাহন বীমা। অর্থাৎ গাড়ির কোনো ক্ষতি, গাড়ির কারণে কোনো পথচারীর ক্ষতি, গাড়িতে আগুন লেগে যাওয়া, ড্রাইভারের ভুলে গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া, এই সবগুলো ক্ষতি যাতে পোষানো যায় তার জন্য যে বীমাটা হয় সেটাই হচ্ছে মোটরযান বীমা অথবা যানবাহন বীমা। তো যানবাহন বীমাকে আমরা 5টা ভাগে ভাগ করছি, বিভিন্ন ধরনের হইতে পারে। তো তার মধ্যে 5টা ভাগে ভাগ করা হয়েছে সবটাকে। তো প্রথমটা হচ্ছে জনদায়িত্ব বীমা, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এখানে কি, এই বীমায় চালকের দোষে যদি কোনো দুর্ঘটনা হয়ে কোনো ব্যক্তি আহত বা নিহত হয়, সেক্ষেত্রে দায়ভার কার হবে? মালিক পক্ষের, অর্থাৎ গাড়ির যে মালিক। তো এরূপ বীমাপত্রের দ্বারা বীমাকারী মালিক পক্ষের হয়ে জনদায়িত্ব গ্রহণ করে। অর্থাৎ আপনার গাড়িটার যদি বীমা করা থাকে এবং সেই গাড়িটার মাধ্যমে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয়, আহত বা নিহত হয়, সেক্ষেত্রে মালিক যদি তার ক্ষতিটা কমানোর জন্য কি করতে পারে? বীমা করতে পারে। যে মালিক নিজে টাকা না দিয়ে বীমা কোম্পানি ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে টাকা প্রদান করবে। সেকেন্ডটা সম্পত্তি বিনষ্ট বীমা। এখানে হচ্ছে এই বীমার দ্বারা বীমাকারী মোটরযানের মালিক পক্ষের নিজের বা অন্যের ক্ষতি হলে সম্পদের ক্ষতিপূরণ নিশ্চিত করে। অর্থাৎ যে সম্পত্তিটা ক্ষতি হচ্ছে, অর্থাৎ যদি আপনার গাড়িটা কোনো একটা অ্যাক্সিডেন্ট করলো যেখানে ধরেন কোনো একটা সম্পদকে নষ্ট করে দিল, তো এই সম্পদের ক্ষতি হলে তখন এই বীমাটা করা হয়। এই বীমার মাধ্যমে সম্পত্তির মূল্য অপেক্ষা প্রিমিয়াম সবসময় কি হবে? কম হবে। তবে চুক্তিবদ্ধকরণে ক্ষতি সংঘটিত হলে বীমাকারী সম্পূর্ণ সম্পত্তির মূল্যই দিতে হবে। প্রিমিয়াম সবসময় কম, কারণ প্রিমিয়াম আপনি যদি পুরো সম্পত্তির দাম দেন তাহলে তো আর হবে না। আপনার সম্পত্তি বলতে এখানে গাড়িটার দাম যদি হয়, সেটা তো আর প্রিমিয়াম আকারে হয় না, প্রিমিয়াম এর থেকে কম হবে। তো আপনার ক্ষতি হলে তখন বীমা কোম্পানি আপনাকে গাড়িটার মূল্য পরিশোধ করে দিবে বা ক্ষতিটা পূরণ করে দিবে, সম্পত্তিটার ক্ষতিপূর্ণ। তারপর অগ্নিপত্র বীমা। ও আগুন লাগার কারণে যদি আপনার গাড়ির অথবা গাড়ির ভিতরে যা মালপত্র আছে তার ক্ষতি হয়, তখন বীমাকারী তার দায়িত্ব গ্রহণ করবে। এটা হচ্ছে অগ্নিপত্র বীমা। এটা কিন্তু অগ্নি বীমার সাথে মিল করা না। অগ্নি বীমা যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ছি ওইটা ছিল নর্মালি অগ্নি বীমা, এটা যে কোনো কিছুর জন্য হতে পারে। আর এই অগ্নি বীমা পত্রটা শুধুমাত্র যানবাহনের জন্য, ঠিক আছে। তারপর একটা চৌর্য বীমা। চৌর্য বীমা আমরা যদি একটু সহজ ভাষায় বলি, চুরি বীমা। কোনো কারণে আপনার যদি যানবাহনটি চুরি হয়ে যায় অথবা যানবাহনের কোনো পার্টস চুরি হয়ে গেল, ধরেন গাড়ির ইঞ্জিন চুরি হয়ে গেল বা গাড়ির চাকা চুরি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে, বা গাড়িটাই চুরি হয়ে গেল, সেই ক্ষেত্রে যে বীমা করি আমরা সেটা হচ্ছে চুরিজনিত ক্ষতিপূরণের জন্য, সেটা হলো চৌর্য বীমা। তারপরে লাস্টেরটা সংঘর্ষ বা দুর্ঘটনা বীমা। যদি কোনো সংঘর্ষ, রাস্তাঘাটে কোনো ঝামেলার কারণে আপনার গাড়িটা ওই ঝামেলার কবলে পড়ে গেল, রাজনৈতিক ঝামেলা হয় বিভিন্ন আমাদের দেশে, তো এই ধরনের কোনো ঝামেলায় পড়লো বা কোনো দুর্ঘটনায় কবলে পড়লো, যে নিজের ড্রাইভারের দোষে না অন্য ড্রাইভারের দোষে সেটা দুর্ঘটনা হলো, তখন সম্পদ বা গাড়ির যেই ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা হচ্ছে দুর্ঘটনা বীমাপত্র। তো এখানে একটু সমস্যা আছে। দুর্ঘটনা বীমাপত্রের ক্ষেত্রে আপনার
আইন অনুযায়ী হইতে হবে, মোটরযান আইন অনুযায়ী এইটা হবে। তৃতীয় পক্ষ বিমাপত্র, এখানে সাধারণত তৃতীয় পক্ষের সাধারণ দায় ছাড়া অন্যান্য দায় পূরণ প্রতিশ্রুতি এই বিমাপত্রের অন্তর্ভুক্ত। মানে তৃতীয় পক্ষের দায় ছাড়া, মানে তৃতীয় পক্ষকে দায় দিতে হবে, অন্যান্য দায় তৃতীয় পক্ষর যে দায়টা, মানে আরেকটা যার অন্য লোকের যদি কোনো ক্ষতি হয় সেই দায়টা ছাড়া অন্যগুলো পরিশোধ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হলো আমাদের দুর্ঘটনা বিমাপত্রে বলা হয়েছে। তার মানে যানবাহন বিমার আন্ডারে আমরা 5টা পয়েন্ট বললাম। জনদায়িত্ব বিমা, অর্থাৎ আপনার গাড়ির জন্য যদি অন্য কারো ক্ষতি হয় সেই ধরনের ক্ষতি মালিক পক্ষ না দিয়ে যদি বিমা করা থাকে তাহলে বিমাকারী কোম্পানি দেবে। সম্পত্তি ক্ষতি, গাড়ির জন্য যদি কোনো সম্পত্তি বা গাড়ির ভিতরে থাকা কোনো সম্পত্তির ক্ষতি হলে যেই ক্ষতিপূরণের জন্য সম্পত্তি ক্ষতি। তারপর অগ্নিবীমা, গাড়িতে কোনো কারণে আগুন লেগে গেলে যে বিমা সেটার জন্য। চৌর্য, গাড়ি চুরি, গাড়ির কোনো পার্টস চুরি, সেক্ষেত্রে যে বিমা চৌর্য বিমা। দুর্ঘটনা বা সংঘর্ষ বিমা হচ্ছে গাড়িটা যদি কোনো কারণে কারো সংঘর্ষের কবলে পড়ে অথবা অন্য কারো কারণে বা অন্য কোনো গাড়ির কারণে দুর্ঘটনা কবলিত হয় তখন যে বিমা সেটা হচ্ছে দুর্ঘটনা বিমা। এই দুর্ঘটনা বিমায় তৃতীয় পক্ষের কোনো ক্ষতি হলে সেটা বিমাকারী কোম্পানি ড্রাইভার বহন করে না। ধরেন আপনার গাড়িতে কেউ আইসা মাইরে দিল, তো সেই মারার কারণে বা সেই ধাক্কার কারণে পথচারী একজন আহত হলো, সেই ক্ষেত্রে বিমাকারী কোম্পানি কোনো অর্থ পরিশোধ করবে না। ঠিক আছে, তো এটাই হলো যানবাহন বিমা আলোচনা। পরবর্তীতে আছে দুর্ঘটনা বিমা। ঠিক আছে, দুর্ঘটনার বিপরীতে আর্থিক প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো দুর্ঘটনা বিমা। কোনো অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কারণে যে কোনো ঘটনা ঘটলেই সেটাই দুর্ঘটনা, রাইট? যেটা আমরা মানুষ কর্তৃক সৃষ্ট না, এরকম কোনো ঘটনা ঘটাই দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা ছোট হয় আবার অনেক সময় বড় হয়ে থাকে। এমন অনেক দুর্ঘটনা থাকে যে আপনার মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। তো দুর্ঘটনাজনিত কারণে ব্যক্তির অক্ষমতা বা মৃত্যু বা সম্পত্তির ক্ষতির বিপরীতে সে আর্থিক সহায়তার জন্য বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তিটা হয় সেটাই হলো দুর্ঘটনা বিমা। অর্থাৎ সেটা দুর্ঘটনা ছোট হোক বড় হোক সেটা তো আর আমরা আগে থেকে বলতে পারি না। তো এই দুর্ঘটনার জন্য আমার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা যাতে কম হয় এর জন্য বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে একটা চুক্তি সাধন হয়, সেই বিমাটার নাম আমাদের দুর্ঘটনা বিমা। এটা প্রথম চালু হয়েছিল 1966 সালে, 1866 সালে এই বিমাটা চালু হয়েছিল। 1866 সালে এই বিমার নিয়ম কানুনগুলো চালু হয় এবং 1884 থেকে এটা একটা আইন আকারে চলতেছে। ঠিক আছে, তো এরূপ দুর্ঘটনা বিমার ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট আর্থিক সুবিধা প্রদানের নিশ্চয়তা দিয়ে বিমাকারী বিমা গ্রহীতার সাথে একটা চুক্তি হয়। অর্থাৎ আমি একটা বিমা যদি করি দুর্ঘটনা, তাহলে আমাকে একটা নির্দিষ্ট মূল্য বলে দিবে যে আর্থিক সুবিধাটা কত টাকার হবে সেটা বলা থাকবে। দুর্ঘটনায় বিমা গ্রহীতার যদি মৃত্যু বা শারীরিক অক্ষমতা হয় তাহলেই আর্থিক সহায়তাটা দেওয়া হবে। আপনার কেউ যদি মারা যায় অথবা দুর্ঘটনায় কবলিত হয়ে তার যদি শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ততা হয় তখনই এই বিমাটা টাকা দেওয়া হয়। সম্পত্তি যেমন আপনার হাত কাইটা গেছে, এর জন্য কিন্তু আপনি দুর্ঘটনা বিমায় টাকা পাবেন না। ঠিক আছে, ধরেন আপনার হাত, ভগবান আল্লাহ না করুক ভগবান না করুক, আপনার হাত আর ব্যবহারযোগ্য না, অক্ষম, আপনি আর ব্যবহার করতে পারতেছেন না, বা এই হাতটা কেটে বাদ দিয়ে দিতে হইলো কারো, তো সেই ক্ষেত্রে যে বিমাটা করা হয় সেটাই হইলো দুর্ঘটনা বিমা এবং সেই ক্ষেত্রেই দুর্ঘটনা বিমায় টাকাটা পাবেন। ঠিক আছে, তো এই দুর্ঘটনা বিমাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করছি। 3টা ভাগে এই দুর্ঘটনা বিমাটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, একটা হচ্ছে সম্পত্তির দুর্ঘটনা বিমা, একটা হচ্ছে দায় দুর্ঘটনা বিমা। তো এখানে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলতে দুর্ঘটনার কারণে যদি বিমাকৃত ব্যক্তির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে বা অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে এই শর্তের অর্থ প্রদান করা হবে। অর্থাৎ আপনার যদি ব্যক্তির ক্ষতি হয়, ব্যক্তির ক্ষতি বলতে একটু আগে বলছি যে শারীরিকভাবে সে অক্ষম হয়ে যাবে অথবা মারা যাবে, এই ধরনের কিছু হইলে বা অসুস্থ হয়ে থাকবে, লড়াচড়া করতে পারবে না, সেই ধরনের কিছু হইলে শর্ত অনুযায়ী বিমাকারী কোম্পানি আপনাকে টাকা দিয়ে দিবে ওই ব্যক্তির যদি বিমা করা থাকে। দেন সম্পত্তি দুর্ঘটনা বিমা। আচ্ছা, কোনো সম্পত্তি দুর্ঘটনার কারণে যদি সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয় এবং ওই সম্পত্তিটা যদি বিমা করা থাকে সেই ক্ষেত্রে আপনাকে সম্পত্তি দুর্ঘটনা বিমার আন্ডারে আপনি ক্ষতিপূরণ পাই যাবেন। এটা আপনার বিল্ডিং হইতে পারে, যে কোনো কারণে বিল্ডিংটা দুর্ঘটনা হয়েছে। আমরা এর আগের চ্যাপ্টারে বলছিলাম আগুন লাগলে আপনি, তাহলে ওটা অগ্নি বিমা, শুধু আগুন। এখন দেখা গেল আগুন না, অন্য কোনো কারণে আপনার বিল্ডিংটা ভেঙে পড়ছে, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভূমিকম্পের কারণে বিল্ডিং ভেঙে পড়ছে, প্রাকৃতিক কারণে, তো এই ধরনের ক্ষেত্রে আপনাকে সম্পত্তি দুর্ঘটনা বিমায় যাবে। তারপর দায় বিমা, দুর্ঘটনার দ্বারা ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি হলে
বিমাযোগ্য স্বার্থ আছে এমন ব্যক্তির দায় সৃষ্টি হলে তা কমানোর জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাই হলো দায় বিমা। তো কারো যদি দায় থাকে আপনার সাথে, সেই ধরনের বিমা ক্ষতি কমানোর জন্য আমার দায় বিমাটা করা হয় বা দায় দুর্ঘটনা বিমাটা করা হয়। তো এই বিমাটা কেন, মেইন উদ্দেশ্যটা হলো আপনি যদি দায় দুর্ঘটনা বিমা করে থাকেন তাহলে কি হবে, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, রাইট? প্রতিষ্ঠানে কাজ করার জন্য আপনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলেন, যেমন শ্রমিকরা বিভিন্ন সময় কাজ করতে যায় দুর্ঘটনার কবলে পড়ে। তো এই দায়ভারটা কার? মালিক পক্ষের। তখন মালিক পক্ষ কি করতে পারে, যে নিয়োগকারী প্রতিষ্ঠান বা নিয়োগকারী ব্যক্তি বিমা দাবি উপস্থাপন যাতে না করতে হয়, তার বিমার টাকা যাতে তাকে না দিতে হয়, সে তার কোম্পানির এমপ্লয়ীদের নামে একটা ইন্স্যুরেন্স করে রাখে। তো ইন্স্যুরেন্স করা থাকলে কি হবে, ওই নিয়োগকর্তাই সেই টাকাটা পরিশোধ না করে বিমাকারী প্রতিষ্ঠান যার হয়ে দায় নিছে সেই এই টাকাটা পরিশোধ করে দিবে। ঠিক আছে, নিয়োগকারীর দায়ভারটা যদি নিয়োগকারী নিজের কাছে না রাখা কোনো কোম্পানির কাছে হস্তান্তর করে দেয়, সেটাই হচ্ছে দায় দুর্ঘটনা বিমা। অর্থাৎ অন্যের দায়, যে আমি আরেকজনের কাজ করতে যা হইছি, তখন বিমা কোম্পানিতে দেখবেন বিভিন্ন কোম্পানিতেই আছে ইন্স্যুরেন্স পলিসি। ঠিক আছে, ইন্স্যুরেন্স করায় তারা। তো এই ইন্স্যুরেন্স পলিসিটা দিয়ে দুর্ঘটনা বিমার আন্ডারে, দায় দুর্ঘটনা বিমার আন্ডারে পড়ে। ওকে, তো এই হলো আমাদের দুর্ঘটনা বিমার 3টা পয়েন্ট। ব্যক্তিগত জীবনের যদি ক্ষতি হয় তখন যে বিমাটা, সেটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা। সম্পত্তি হলো সম্পত্তি দুর্ঘটনা। তারপর একটা হচ্ছে দায় দুর্ঘটনা বিমা, যেটাতে কোনো ব্যক্তির দায় আছে আপনার সাথে, তার দায়িত্ব আপনার এই ক্ষতিটা পোষানোর, সে না পোষায় সে কি করলো, এই ঝুঁকিটা, তার ঝুঁকিটা কমানোর জন্য সে বিমাকারী প্রতিষ্ঠানে গেল, সেটাই হলো দায় দুর্ঘটনা বিমা। দেন লাস্ট পয়েন্ট আজকের জন্য, ডাকাতি বিমা, রবারি ইন্স্যুরেন্স। যে বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের প্রতিদান হিসাবে ডাকাতির মাধ্যমে সংগঠিত হলে তখনই যদি আপনার টাকাটা দেয়, সেটাই হচ্ছে ডাকাতি বিমা। অর্থাৎ ডাকাতির কারণে যদি আপনার কোনো সম্পত্তির ক্ষতি বা ডাকাতি হওয়া মানে কি আপনার ক্ষতি হচ্ছে, তো এই ধরনের এই ক্ষতিটা দূর করার জন্যই আমরা ডাকাতি বিমা করে থাকি। এই ডাকাতি বিমার ফলে কোনো ব্যক্তির বা ব্যবসায়ীর পরিবেশের বা ব্যবসায়ী পুরা কি হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। যে অনেক, আপনি স্বর্ণের দোকান ধরেন, আপনার সব স্বর্ণ চুরি হয়ে গেল, তার মানে কি আপনি কিন্তু ওই দিনই পথে বসে গেলেন। তো যাতে আপনি পথে না বসেন বা দেউলিয়া না হয়ে যান, তার জন্যই যে বিমাটা করা হয় সেটাই হচ্ছে ডাকাতি বিমা। তো চুরিজনিত কারণে আপনি যখন কোনো বিমা করে থাকবেন বা ডাকাতি জনিত কারণে, তখন সেটাকে আমরা বলবো ডাকাতি বিমা। ডাকাতি বিমার মধ্যে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো যে চুক্তি সম্পাদন ও ডাকাতি ঘটার সময় বিমাকৃত বিষয়বস্তুর উপস্থিতি আবশ্যক। অর্থাৎ আপনি যা যা জিনিসের বিমা করছেন, ওই জিনিসগুলা যদি বিমা ডাকাতির সময় চুরি হয় তাহলেই আপনি পাবেন। ধরেন আপনি, সাপোজ আপনার এখানে ধরেন গোল্ডের দোকান, আপনি বিমা করছেন গোল্ডের, আপনি বিমা করছেন আপনার ফার্নিচার যা আছে সব কিছুর। ধরেন আপনি বিমা করেন নাই হলো আপনার ওইখানকার ইলেকট্রনিক্স গুড, ধরেন এসি আছে আপনার, ফ্যান আছে আপনার, হ্যান ত্যান, এইগুলা খুলে নিয়ে গেছে, কিন্তু এগুলার বিমা করা নাই, তো সেইগুলা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসগুলা বিমা হইছে এবং যে জিনিসগুলা বিমার আন্ডারে এবং চুরি হয়ে গেছে, সেই জিনিসগুলার জন্যই শুধুমাত্র টাকা পাবেন। এবং এরূপ ডাকাতি ঘটনা ঘটার পরে কি হবে, লিখিতভাবে ডাকাতি ও ডাকাতিকৃত মালের বর্ণনা আপনাকে বিমাকারী বরাবর দিতে হবে। তারপর বিমাকারী সেটাকে অনুসন্ধান করে সত্যতা দেখবে, সত্য, আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন দেখবে, এবং চুক্তি অনুযায়ী আপনার যা যা রুলস এবং শর্ত আপনি মাইনে নিয়েছিলেন সেই অনুযায়ী আপনাকে অর্থ পরিশোধ করবে। অর্থাৎ বিমাকৃত বস্তু যদি ডাকাতি হয় সেই ক্ষেত্রেই, এর বাইরে কোনো কিছু ডাকাতি হলে বিমা কোম্পানি সেই দায়ভার নিতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিমাকৃত বিষয়বস্তুর বিবিধ বিমার 3টা টপিক। বিমাকৃত বিষয়বস্তুর মধ্যে আজকের 3টা টপিক ছিল, আমরা আলোচনা করলাম দুর্ঘটনা বিমা, যানবাহন বিমা ও ডাকাতি বিমা নিয়ে। তো আজকের আলোচনার শেষ আমি এখানেই করব। শেষ করার আগে জাস্ট আপনাদের কিছু SW দিয়ে দিচ্ছি, যেটা আপনারা কলেজের যে নোটিশ সেই অনুযায়ী আমাকে কলেজে এসে জমা দিয়ে যাবেন আপনারা। তো সেটা হচ্ছে চৌর্য বিমা পত্রটা কি, যেটা আমরা বলেছিলাম চুরি সংক্রান্ত বিষয় নিয়ে
তারপর হলো চোর্য বিমা, চুরি সংক্রান্ত গাড়ি রিলেটেড, রাইট? তারপরে সম্পত্তি দুর্ঘটনা বিমা, এটা নিয়ে একটু আলোচনা করবেন। তারপর ডাকাতি বিমা নিয়ে আলোচনা করবেন। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করবেন। খুব বড় না, ধরেন 3 মার্কের প্রশ্ন যদি পরীক্ষায়, ধরেন এটা পরীক্ষায় প্রশ্নে 3 মার্ক করে আসছে এক একটায়, 3 মার্কের জন্য যতটুকুন লেখা দরকার ঠিক ততটুকুন আপনারা এইচডব্লিউ খাতা লিখে আপনাদের যেদিন জমা দেওয়ার ডেট ওই দিন এসে জমা দিয়ে যাবেন। আজকের আলোচনা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারটাই পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।